তাহলে কর্নেল অলি থাকতে কি সমস্যা, বা হলে কি সমস্যা ছিল? যে কর্নেল অলি বিএনপির সময়কার মন্ত্রী ছিলেন, জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ব্যক্তি ছিলেন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, তিনি লড়াকু সৈনিক, যিনি চারিত্রিকভাবে অত্যন্ত উন্নত, আজ পর্যন্ত এত বড় বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে যার কোনো দুর্নীতির কোনো ধরনের কমপ্লেন নেই, সততা, বিশ্বস্ততা, ইমানদারি, মুসলমানিত্ব, এত সব কিছুর গুণ থাকা সত্ত্বেও, এবং যিনি দল ছাড়া নির্বাচন করেও তার এলাকায় এমপি হয়ে আসছেন, তো সেই ব্যক্তিটাকে যেন রাষ্ট্রপতি হতে না পারে, জামাত তাকে সমর্থন দেওয়ার পরও বিএনপি এমন ব্যবস্থা করেছে যে ৭০ ধারা বাতিল করার কথা থাকা সত্ত্বেও ৭০ ধারা বাতিল করবেন বলে তারা সনদে স্বাক্ষর করার পরও তারা সেইটা না করে বরং ৭০ ধারা মোতাবেক সবাইকে ভোট দিতে বাধ্য করলেন। বিভিন্ন লোক আলোচনায় আসছে, দুইজনে কিন্তু রেজাল্ট বলে দিয়েছেন কে প্রেসিডেন্ট হবেন। এই ভোটের মানে কি আছে? দুইজনে কিন্তু বললেন প্রেসিডেন্ট কি হবে, না বললেও তাই হইতো। কিন্তু মানেটা কি? ইউ আর ওয়েস্টিং টাইম। এবং বাংলাদেশের মতো একটা জাতির কাছে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সময়। যখন জাতীয় নির্বাচন হবে তখন বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি যেন তাদের একান্ত দলীয় লোক হন। এই নির্বাচনের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বা বিএনপি ঘোষণা করেছে তারা ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করবে, অর্থাৎ এর পরের রাষ্ট্রপতির নির্বাচনে যে কোনো লোক, যে কোনো সংসদ সদস্য যে কাউকে ভোট দিতে পারবে। ফ্লোর ক্রসিং করা মানে ফ্লোর ক্রসিং হলেও সেটা আইনে কোনো সমস্যা হবে না, অর্থাৎ বিরোধী দলের প্রার্থী বা যে কোনো প্রার্থীকে সরকারি দলের সিদ্ধান্তের বাইরে তারা ভোট দিতে পারবে। তো এখন কেন ঘোষণাটা দিচ্ছেন? যে ঘোষণাটা যখন বাস্তবায়ন করার তখন বাস্তবায়ন না করে নিজেদের মনোনীত প্রার্থীকে রাষ্ট্রপতি করে এখন আপনারা সাধু সাজার চেষ্টা করছেন কেন? যাতে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একজন নিরপেক্ষ লোক আসে। যদি কখনো বিরোধী দলে যেতে হয় তখন আপনারা একজন নিরপেক্ষ রাষ্ট্রপতি চান, তখন আপনারা একটা সুন্দর নির্বাচন চান, দলীয় প্রভাবমুক্ত নির্বাচন চান, কিন্তু যখন আপনাদের ক্ষমতা থাকে তখন আপনারা সব কিছু সেই পুরনো ফ্যাসিবাদের মতো করেই চান। যেখানে সরকার আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে পারছে না সেখানে জামাতের লোকেরা, এমপিরা নিজেদের অর্থায়নে রাস্তা করছে, নিজেদের অর্থায়নে পানির কল বসাচ্ছে, পানির সমাধান করছে, নিজেরা পরামর্শ দিয়ে, নিজেরা যোগাযোগ করে, বিদেশের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ স্থাপন করে তেলের যে অবস্থা, দুরবস্থা ছিল সেটার একটা সুরাহা করেছে। একটা জরিপ দেখলাম ডয়েচে ভেলের অনলাইনে, সেই জরিপে দেখাইছে যে এই সরকারের কাজকর্মে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, কত পার্সেন্ট মানুষ সন্তুষ্ট আর অসন্তুষ্ট। সেখানে আমি যতক্ষণ দেখেছি 87% জনগণ অসন্তুষ্ট। আরে ভাই, দেশের লোক আপনার বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, রান্নায় ঘরে চুলা জ্বলছে না, খুন খারাপিতে দেশ ভরে গেছে, পার্লামেন্টের শত শত কোটি টাকা খরচ করে কে রাজাকার কে নন রাজাকার এই ডিবেট চলছে। মসজিদে একটা সভ্যদারের অনুষ্ঠান হবে, কোরআন খানের অনুষ্ঠান হবে, কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হবে, ইবাদত হবে, তাহাজ্জুদ হবে, সেইখানে পর্যন্ত বিএনপির লোকেরা গিয়ে হামলা চালাচ্ছে। এতভাবে যদি জনগণকে অত্যাচার করা হয় তাহলে জনগণ তো জামাত কিংবা এনসিপির জন্য অপেক্ষা করবে না। ঠিক যেভাবে কোটা বিরোধী আন্দোলন তৈরি হয়ে গেছে, জনগণের প্ল্যাটফর্ম থেকে এরকম বড় ধরনের আন্দোলন শুরু হয়ে যাবে। যদি রাজনীতি ফিরে আসে বা তারা আসে, তাতে তো অ্যাজ এ পার্টি সেখানে আমরা খুব বেশি আপত্তি করব না, কিন্তু তারা যে অন্যায়গুলো করেছে, তাদের লক্ষ লক্ষ মানুষ যে অন্যায়টা করছে কেন্দ্রীয় নেতৃত্বে, তা তো বিচার হইতে হবে আগে। নির্বাচন মানে স্থানীয় নির্বাচন আছে, সেখানে যদি আওয়ামী লীগের প্রার্থী থাকে, জামাতের প্রার্থী থাকে, এনসিপির প্রার্থী থাকে, বিএনপির প্রার্থী থাকে, বিএনপি কি সুবিধা করতে পারবে? রীতিমতো বিএনপির মুখোশ উন্মোচন হয়ে যাবে, রীতিমতো বিএনপি একেবারে ঠিক শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী শাসনের স্বরূপে ফিরে যাবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দিলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। অনেকে মনে করে জামাত ক্ষতিগ্রস্ত হবে, জামাত ক্ষতিগ্রস্ত হবে না। জামাত তাদের যে অ্যান্টিবডি তৈরি করা সেটা তারা তৈরি করে রেখে দিয়েছে। জামাতকে নিয়ে পলিটিক্স করতে গেলে এইসব রাশেদ নুরুকে দিয়ে জামাতের পায়ে কামড় দেওয়ালে, জামাতকে আঘাত করার চেষ্টা করলে, জামাতকে ব্যাশিং করলে, জামাত যদি একটু অধৈর্য হয়, স্রেফ একবারের জন্য যদি বলে দেয় যে ঠিক আছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে, আমাদের আপত্তি নাই,
বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অমুক ব্যক্তি অমুকদেরকে টেন্ডার পাওয়া দিছে, কাজ পাওয়া দিছে, এটা করে দিছে, ওটা করেছে, তার জন্য ভোট আছে। প্রত্যেকে তার নিজের ভোট পকেট তৈরি করে, দলের পকেট তৈরি করে না। সো এই দল কোনোভাবেই টিকে থাকবে না যদি আওয়ামী লীগ বাংলাদেশে প্রবেশ করে, এবং এই দলটা এটা জানে বলেই জামাতের একজন নেতার মিসলিডিং পত্রিকার সংবাদে তারা নড়ে চড়ে বসেছে। রাষ্ট্রপতি নির্বাচন বা মনোনয়ন শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। নির্বাচনই বলতে হবে, যেহেতু আমরা দেখলাম বিরোধী দলের লোকেরাও ভোট দিয়েছে, সরকারি দলের লোকেরাও ভোট দিয়েছে, কিন্তু কয়েকটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ হচ্ছে, রাষ্ট্রপতি এমন আহামরি কোনো পজিশন নয় যেখান থেকে মানে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে কিছু করার সুযোগ আছে। তারপরও কেন রাষ্ট্রপতি নির্বাচনটা নিয়ে এরকম একটা খেলা খেললো বিএনপি, সেটাই আমাদের কাছে খুব বেশি প্রশ্ন। রাষ্ট্রপতি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর না হয়ে কর্নেল অলি আহমেদ হতেন, কি এমন ক্ষতি হতো? কিংবা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হতেন, কি বা সমস্যা ছিল? শাহাবুদ্দিন চুপ্পু যদি রাষ্ট্রপতি থাকতে পারেন, যদি তাতে কোনো সমস্যা না হয়, যিনি ফ্যাসিবাদী আমলের রাষ্ট্রপতি, যিনি শেখ হাসিনাকে তার জীবনের সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন, যিনি বঙ্গবন্ধুকে তার আদর্শ মানতেন, যিনি জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথা বলেছেন, বিএনপি সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে অত্যন্ত ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করতেন, সেই ব্যক্তি রাষ্ট্রপতি থাকলেও যদি বিএনপির কোনো সমস্যা না হয়, এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, এই তিনজনের কাছেই এই ব্যাপারে স্পষ্ট শুনেছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকলেও কোনো সমস্যা নেই। কি সমস্যা, এরকম প্রশ্ন তারাই করেছেন। ইভেন আমরা দেখলাম শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর জন্য যখন আন্দোলন হলো রাজপথে, যমুনা ঘেরাও হলো, তখনও কিন্তু বিএনপি নীরব ছিল এবং চুপ্পুকে রাখার পক্ষে ছিল। প্রশ্ন হচ্ছে, চুপ্পু যদি থাকতে পারে তাহলে কর্নেল অলি থাকতে কি সমস্যা, বা হলে কি সমস্যা ছিল? যে কর্নেল অলি বিএনপির সময়কার মন্ত্রী ছিলেন, জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ব্যক্তি ছিলেন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, তিনি লড়াকু সৈনিক, যিনি চারিত্রিকভাবে অত্যন্ত উন্নত, আজ পর্যন্ত এত বড় বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে যার কোনো দুর্নীতির কোনো ধরনের কমপ্লেন নেই, সততা, বিশ্বস্ততা, ইমানদারি, মুসলমানিত্ব, এত সব কিছুর গুণ থাকা সত্ত্বেও, এবং যিনি দল ছাড়া নির্বাচন করেও তার এলাকায় এমপি হয়ে আসছেন, তো সেই ব্যক্তিটাকে যেন রাষ্ট্রপতি হতে না পারে, জামাত তাকে সমর্থন দেওয়ার পরও বিএনপি এমন ব্যবস্থা করেছে যে ৭০ ধারা বাতিল করার কথা থাকা সত্ত্বেও, ৭০ ধারা বাতিল করবেন বলে তারা সনদে স্বাক্ষর করার পরও তারা সেইটা না করে বরং ৭০ ধারা মোতাবেক সবাইকে ভোট দিতে বাধ্য করলে, অর্থাৎ কোনোভাবেই যেন কর্নেল অলি হতে না পারেন এবং তাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন রাষ্ট্রপতি হন, সেই ব্যবস্থাটা কেন করলেন? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তারা এই নির্বাচনটা আগে না করে, বা এই রাষ্ট্রপতিকে যখন সরানোর কথা ছিল চুপ্পুকে, তখন না সরিয়ে এখন কেন করলেন? এর প্রধান কারণই হচ্ছে যে তারা এই রাষ্ট্রপতির অধীনে জাতীয় নির্বাচন করতে চান। যখন জাতীয় নির্বাচন হবে তখন বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি যেন তাদের একান্ত দলীয় লোক হন। তাহলে আমরা ধরে নিচ্ছি আগামী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও হয়, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার একটা রায় পাওয়া গেছে, ধরেই নিলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, তাহলেও কি খুব বেশি পরিবর্তন আমাদের চোখে পড়বে? সেই নির্বাচন কি সুষ্ঠু হবে? দলীয় প্রভাবমুক্ত হবে? যদি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বিএনপি এত বড় কূটচালটা, এই রাজনৈতিক চালটা এখানে দিত না। এক রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে তারা যে গেমটা খেলেছে, শাহাবুদ্দিন চুপ্পুর মতো লোককে তারা 2 থেকে 2.5 বছর সহ্য করেছে। ইন্টারিম আমলে তাকে সরে যাওয়ার ব্যাপারে সবাই একমত ছিল, শুধু বিএনপি তাকে ঠেকিয়ে রেখেছে।
তাদের একটাই উদ্দেশ্য ছিল, যদি তখন রাষ্ট্রপতি নির্বাচন হয় তাহলে সেই রাষ্ট্রপতি হবে সকলের সমর্থনে, অর্থাৎ দলীয় লোকের বাইরে কেউ হয়ে যেতে পারে। এই দলীয় লোকের বাইরে একজন রাষ্ট্রপতিকে তারা কোনোভাবেই নিতে পারছে না, নিতে চাইছে না, নিতে প্রস্তুত নয়। তার একটাই কারণ, নির্বাচনকালীন রাষ্ট্রপতি থাকবে যিনি, তাকে তারা দলীয় ব্যক্তি হিসেবে চান। এই যে বিএনপির যে অভিলাষ, পরিকল্পনা, এটা কিন্তু জনগণের সামনে প্রকাশ হয়ে গেছে। এখন এই বিএনপির অধীনে, এই বিএনপির তত্ত্বাবধায়ক অধীনে, কিংবা এই বিএনপির মনোনীত প্রত্যাশিত রাষ্ট্রপতির অধীনে যখন নির্বাচন হবে, তখন সেই নির্বাচন নিয়ে মানুষের আশঙ্কাটা এখন থেকেই তৈরি হয়ে গেল। আরেকটা বিষয় খুবই খেয়াল করার বিষয়, সেটি হচ্ছে যে বিএনপি এই নির্বাচনের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বা বিএনপি ঘোষণা করেছে তারা ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করবে। অর্থাৎ এর পরের রাষ্ট্রপতির নির্বাচনে যে কোনো লোক, যে কোনো সংসদ সদস্য যে কাউকে ভোট দিতে পারবে। ফ্লোর ক্রসিং হলেও সেটা আইনে কোনো সমস্যা হবে না। অর্থাৎ বিরোধী দলের প্রার্থী বা যে কোনো প্রার্থীকে সরকারি দলের সিদ্ধান্তের বাইরে তারা ভোট দিতে পারবে। তো এখন কেন ঘোষণাটা দিচ্ছেন? যে ঘোষণাটা যখন বাস্তবায়ন করার, তখন বাস্তবায়ন না করে নিজেদের মনোনীত প্রার্থীকে রাষ্ট্রপতি করে এখন আপনারা সাধু সাজার চেষ্টা করছেন কেন? যাতে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একজন নিরপেক্ষ লোক আসে, যাতে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে একজন নিরপেক্ষ লোক আপনারা পেতে পারেন। অর্থাৎ আপনাদের যদি কখনো বিরোধী দলে যেতে হয়, তখন আপনারা একজন নিরপেক্ষ রাষ্ট্রপতি চান, তখন আপনারা একটা সুন্দর নির্বাচন চান, দলীয় প্রভাবমুক্ত নির্বাচন চান। কিন্তু যখন আপনাদের ক্ষমতা থাকে, তখন আপনারা সব কিছু সেই পুরনো ফ্যাসিবাদের মতো করেই চান। কেন এটা? কারণ এটাই, আপনাদের মনস্তত্ত্বে আসলে ফ্যাসিবাদ গেড়ে বসে আছে, দলীয় মনোভাব গেড়ে বসে আছে। এই সরকারের মাত্র 6 মাস হয়েছে। এটা নিয়ে সরকারের বহু লোককে অনেক কথা বলতে শোনা যায়, বহু ধরনের কথা তারা বলেন যে মাত্র 6 মাস, শিশু একটা সরকার, হাঁটতে শেখে নাই, তাকে নিয়ে এত প্রত্যাশা, এত দাবি দেওয়ার কি আছে? কিন্তু একটা বিষয় খেয়াল করেন, এই 6 মাসের মধ্যে তারা যে পরিমাণ নিয়োগ বাণিজ্য করেছে, দলীয় নিয়োগ দিয়েছে, পুরো বাংলাদেশটাকে তারা ঠিক পুরনো বন্দোবস্তের মধ্যে একেবারে পুরোপুরি নিয়ে গিয়েছে। 28টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পরিবর্তন করেছে এই সরকার এসে মাত্র 6 মাসে। মাত্র 6 মাসে এই ভিসিরা, যারা এতদিন ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইন্টারিম আমলে দায়িত্ব পালন করলেন, তারা কি 6 মাস, 1 বছর দায়িত্ব পালন করার উপযুক্ত ছিলেন না? বা 5 বছর যদি তারা দায়িত্ব পালন করতেন, বা 3 বছরে যদি করতেন, কি এমন হতো বিএনপি? কেন তাদেরকে সহ্য করতে পারলেন না? ইন্টারিম আমলে যারা এসছে তারা কি দলীয় লোক? আমরা তো নাম ধরে বলে দিতে পারবো যে এর মধ্যে তাদের বিএনপি পন্থী লোক, টিচারও ছিল, শিক্ষকও ছিল। একজন সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে আসলে এটা বড় ধরনের একটা, তাদের এখানে দেন দরবার হয়েছে, টাকা পয়সার লেনদেন হয়েছে, একটা সিন্ডিকেট হয়েছে, যারা দায়িত্ব নিয়েছে যে ভিসি পরিবর্তন করবে, এবং সেই ভিসি পরিবর্তনের জন্য যারা দৌড়ঝাঁপ করবে, ওই লোকদের কাছ থেকে মোটা অঙ্কের দেনা পাওনা তারা করবে। এটা মাসুদ কামালের বক্তব্য। তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আপনারা ধ্বংস করছেন, আপনারা আপনাদের দলের লোকদেরকেও সরিয়ে দিচ্ছেন। এরকম অভিযোগ আমাদের কাছে প্রচুর আসে। তাদের দলের লোকেরাই আমাদের কাছে এই অভিযোগগুলো দেয় যে দেখো, অমুক জায়গায় অমুককে টাকা খাইয়ে অমুককে মাধ্যমে অমুককে এইভাবে নিয়োগ দিচ্ছে, তোমরা সাংবাদিকরা এগুলো প্রতিহত করো। বিএনপির লোকেরাই এগুলো চায়, বিএনপির লোকেরাই চায়, বিএনপিপন্থী শিক্ষকরাই চায় যে একজন ভালো মানুষ, একজন ভালো শিক্ষক ভাইস চ্যান্সেলর হোক। অথচ তাদের এই দাবি উপেক্ষা করে, তাদেরকে উপেক্ষা করে স্রেফ ওই যে সিন্ডিকেট, বিএনপির ভেতরে তৈরি হওয়া এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কি আদৌ বিএনপির, নাকি বিএনপি আওয়ামী লীগের সিন্ডিকেট, নাকি কোনো ব্যক্তি বিশেষের সিন্ডিকেট, সেটা কি সরকার জানে? বিএনপি নামক অনেকেই বলে থাকে, সরকার বলে যে হ্যাঁ, সরকারকে নাকি ব্যর্থ প্রমাণ করার জন্য জামাত চেষ্টা করছে, জামাত এনসিপি নাকি বিরোধী দল নাকি সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। অথচ আমরা দেখছি
জামাত এনসিপি এক পাও এখনো পর্যন্ত সরকার পতনের আন্দোলনে যায়নি। তারা সরকারকে ব্যর্থ প্রমাণ করার পরিবর্তে তারা সরকারকে সফল প্রমাণ করার জন্য সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। যেখানে সরকার আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে পারছে না, সেখানে জামাতের লোকেরা, এমপিরা নিজেদের অর্থায়নে রাস্তা করছে, নিজেদের অর্থায়নে পানির কল বসাচ্ছে, পানির সমাধান করছে, নিজেরা পরামর্শ দিয়ে, নিজেরা যোগাযোগ করে, বিদেশের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ স্থাপন করে তেলের যে অবস্থা, দুরবস্থা ছিল সেটার একটা সুরাহা করেছে। জ্বালানি ব্যবস্থার যে কোনো ধরনের সমাধান জামাত এনসিপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অথচ তারা বলছে যে বিরোধী দল তাদেরকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। এটা বিরোধী দল করছে না। কেন করছে না? বিরোধী দলেরও স্বার্থ আছে। যদি এই সরকার 5 বছর টিকে থাকে তাহলে তাদের সংসদ সদস্যরাও 5 বছর টিকে থাকতে পারবে। আবার যদি তারা 5 বছর টিকে থাকে তাহলে তাদের সংসদ সদস্যরা বিভিন্নভাবে এবং রাজনৈতিক দলটি তারা নানানভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, গুছিয়ে উঠতে পারবে। সো সরকার 5 বছর থাকলে বিরোধী দলের কোনো ক্ষতি নাই, ক্ষতিটা হচ্ছে দেশের। যখনই দেশের ক্ষতির প্রশ্ন আসে, যখনই জনগণের ক্ষতির প্রশ্ন আসে, তখন জামাতকে আন্দোলন করতে হয়। আমরা দেখি জামাত আন্দোলন করার আগে জনগণ জামাতকে উস্কে দিচ্ছে। যেখানে জামাতের কথা ছিল, জামাত জনগণকে উস্কে দেওয়ার কথা ছিল, বিরোধী দল জনগণকে উস্কে দেওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখছি জনগণ জামাতকে, এনসিপিকে উস্কে দিচ্ছে আন্দোলন করার জন্য। আপনারা কেন আন্দোলন করছেন না? আপনারা কেন কুসুম কুসুম আন্দোলন করছেন? এইটা জনগণ বলতেছে। কারণ জনগণ চায় আন্দোলন হোক, জনগণ চায় নয়া ফ্যাসিবাদের পতন হোক। কেন চায়? কারণ জনগণ দেখেছে এই সরকারের 100 দিনে 600 খুন। জনগণ দেখছে একটা পানের দোকানদারকেও পার ডে 500 টাকা চাঁদা দিতে হয়। জনগণ দেখছে যে তার ব্যবসা প্রতিষ্ঠান সে চালাতে পারছে না, চাঁদা দিতে অস্বীকার করার সাথে সাথে তাকে প্রকাশ্যে হামলা করা হচ্ছে। পুলিশ, আইন, সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ তাদেরকে ঠেকাতে আসছে না, বাঁচাতে আসছে না। তারা দেখছে চাঁদাবাজি করার জন্য তারা প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করছে, পাথর মেরে হত্যা করছে। তারা দেখছে যে এই সরকারকে চাঁদা না দিলে একটা মহিষকে, একটা গরু ছাগলকে ঘাস পর্যন্ত খাওয়ানো যাচ্ছে না। এই সরকারকে কেন জনগণ চাইবে? একটা জরিপ দেখলাম ডয়েচে ভেলের অনলাইনে। সেই জরিপে দেখাইছে যে এই সরকারের কাজকর্মে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, কত পার্সেন্ট মানুষ সন্তুষ্ট আর অসন্তুষ্ট। সেখানে আমি যতক্ষণ দেখেছি 87% জনগণ অসন্তুষ্ট। 87% জনগণ এই সরকারের বিভিন্ন কার্যক্রমে, তাদের যে রাষ্ট্র পরিচালনায় তারা অসন্তুষ্ট। কেন হবে না? এই সরকার আসার সঙ্গে সঙ্গে কারো 10 টাকা বেতন বেড়েছে এমন হয়েছে? দলীয় লোক ছাড়া নিরপেক্ষ কোনো নিয়োগ হয়েছে? কোনো ব্যক্তি চাকরি পেয়েছে? হয়নি। এক ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কারো বিছানায় যেতে হচ্ছে, কারো পুকুর ঘাটে যেতে হচ্ছে। এইটা কেমন বাংলাদেশ? কি এমন মহামূল্যবান একটা কার্ড যেটার জন্য তাকে বেডে যাওয়ার জন্য, মানে এই কার্ডের বিনিময়ে তাকে বেডে নেওয়ার আহ্বান করছে, পুকুর ঘাটে আসতে বলছে মধ্যরাতে। এই সরকার থাকা অবস্থায় একজন মানুষ তার জীবনের নিরাপত্তা পাচ্ছে? একজন গর্ভবতী নারীকে লাথি মারা হচ্ছে, তাকে বাঁচাতে তার বাপ মা বোনেরা বলতেছে যে আমাদেরকে মারো, আমাদেরকে যা খুশি করো, তবু এই প্রেগনেন্ট মহিলাটা, এই মানে গর্ভবতী মাকে কিছু বলো না, তাকে লাথি মেরে আহত করে হাসপাতালে পাঠাচ্ছে। মসজিদে একটা সভ্যদারের অনুষ্ঠান হবে, কোরআন খানের অনুষ্ঠান হবে, কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হবে, ইবাদত হবে, তাহাজ্জুদ হবে, সেইখানে পর্যন্ত বিএনপির লোকেরা গিয়ে হামলা চালাচ্ছে। তাহলে এই সরকারের আমলে জনগণ তো অসন্তুষ্ট, এটাই তো স্বাভাবিক। তাহলে সরকার কেন এটা করছে? সরকার যেখানে বিরোধী দলও চায় না যে সরকারের পতন হোক কিংবা সরকার ব্যর্থ হোক, নানা পরামর্শ দিয়ে নানানভাবে সরকারকে ঠেকিয়ে রাখার, এমনও তো বলছে অনেকে যে মানে বিএনপিকে ঠেকায় রাখতেছে জামাত। ইউনূস সরকারকেও ঠেকায় রাখছিল জামাত, বিএনপিকেও ঠেকায় রাখতেছে জামাত। জামাত যে কোনো সময় স্থিতিশীলতা চায়, যে কোনো পরিস্থিতিতে ঠিক আছে, যেভাবে আছে একটু থাকুক না, স্টেবল থাকুক। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্টেবল থাকলে দেশে বিনিয়োগ হয়, কর্মসংস্থান হয়,
সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে জামাত শিবির সবসময় স্টেবল অবস্থাটা চায়। তাতে কি হয়, তাদের যে অ্যাকচুয়ালি জামাত একটা রাজনৈতিক দল আমরা দেখলো, এটা একটা মিশনারি দল। তারা মানুষের কাছে একটা দাওয়াত পৌঁছতে চায়, মানুষের সার্বিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে একটা পরিবর্তন আনতে চায়। এই পরিবর্তনটার জন্য অস্থিরতার মধ্য দিয়ে তাদের কাজ ভালো হয় না। তারা যদি সুস্থির কোনো স্ট্যাবল কোনো পরিস্থিতি থাকে তাহলে তাদের দাওয়াতি কার্যক্রমগুলো চালাতে সুবিধা হয়, মানুষকে দিনের পথে ডাকতে সুবিধা হয়। তাদের মূল টার্গেট তো মানুষকে দিনের পথে টেনে নিয়ে আসা। যে কারণে বরাবরই আমরা দেখি যেভাবেই আছে মোটামুটি যেই থাকুক তারা একটা স্ট্যাবল পরিস্থিতি চায়, তারা অস্থিরতা চায় না। কিন্তু সরকার যেন গায়ে পড়ে জনগণের উপর এই ধরনের অত্যাচারগুলো চাপিয়ে দিচ্ছে। বিদ্যুতের বিল বেড়েছে, দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার ভুতুড়ে বিল বাড়িয়ে দেওয়া হয়েছে। এতভাবে যদি জনগণকে অত্যাচার করা হয় তাহলে জনগণ তো জামাত কিংবা এনসিপির জন্য অপেক্ষা করবে না। ঠিক যেভাবে কোটা বিরোধী আন্দোলন তৈরি হয়ে গেছে, জনগণের প্ল্যাটফর্ম থেকে এরকম বড় ধরনের আন্দোলন শুরু হয়ে যাবে, আর সেই আন্দোলনে সহযোগিতা করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি দেশ ছেড়ে চলে গেছে? আওয়ামী লীগ কিন্তু দেশ ছেড়ে সবাই পালিয়ে যায়নি। আওয়ামী লীগের একটা বড় গ্রুপ কিন্তু এখনো দেশের ভিতরে আছে। সম্প্রতি আমরা দেখলাম জামাত একটা দুর্দান্ত রাজনীতি করলো, এটা তার আগেও করেছে। ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত তিনি একেবারে ক্ষমতার পট পরিবর্তনের পরেই বলেছেন যে যারা অপরাধ করে নাই তারা যে দলের হোক তাদের ব্যাপারে আমাদের কোনো প্রতিশোধমূলক ব্যবস্থার কোনো সুযোগ নেই, আমরা এটা নিব না, আমরা এটা করবো না, কাউকে ক্ষতিগ্রস্ত করবো না, হতেও দিব না। কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ঠিক একই কথা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবে, কিন্তু অপরাধের বিচার হতে হবে। আওয়ামী লীগ যদি রাজনীতি ফিরে আসে বা তারা আসে, তাতে তো অ্যাজ এ পার্টি সেখানে আমরা খুব বেশি আপত্তি করব না। কিন্তু তারা যে অন্যায়গুলো করেছে, তাদের লক্ষ লক্ষ মানুষ যে অন্যায়টা করছে কেন্দ্রীয় নেতৃত্বে, তা তো বিচার হইতে হবে আগে। খুব স্বাভাবিক, এটাই আইনি ভাষ্য। কিন্তু এইটাকে মিডিয়া এমনভাবে প্রচার করেছে, এমনভাবে হেডলাইন করেছে যে রীতিমতো বিএনপি পাড়ায় ঘুম শেষ, বিএনপি এমপি মন্ত্রীদের ঘুম শেষ, তারা এখন আবার ঐক্যবদ্ধ হওয়ার জন্য ভিতরে ভিতরে যোগাযোগ শুরু করেছে। আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে জামাত আমিরকে জড়িয়ে ধরেছেন। তারপর জামাতের একজন সংসদ সদস্য, রাজশাহীর একজন সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, তিনিও রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। ইসলামী ছাত্র শিবির রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। অর্থাৎ যাই কিছু হয়ে যাক, যেভাবেই হোক, ঠিক আছে, ওনাকে দেওয়া হয়েছে, ওকে, তাকেও আমরা চাই যে সেও একটা ভালো কাজ করুক। প্রত্যেকটা মানুষের ব্যাপারে জামাত শিবিরের ছেলেরা অপটিমিস্টিক, আশাবাদী। জামাতের এক নেতার মুখে শুনেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি ফোন দেওয়া হয়, দুঃখিত তিনি এখন যেহেতু মহামান্য রাষ্ট্রপতি, তাকে আর এইভাবে নাম না বলি, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন মহাসচিব ছিলেন, বিএনপির মহাসচিব ছিলেন, সেই সময়ও এলজিআরডি মন্ত্রী হলেন, তখনও জামাতের কোনো নেতা যদি তাকে ফোন দিয়ে বলতো যে 10 মিনিট সময় লাগবে বা একটা এই কথা বলতে চাই বা এই ধরনের একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে, তিনি সবকিছু বাদ দিয়ে হলেও তার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতেন। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ভাবনা, যখন তিনি মহাসচিব ছিলেন, তার দুয়ার জামাতের নেতাদের জন্য খোলা ছিল। জামাতের নেতার মুখে শোনা আমার এটা। তাহলে যে ঐক্যের কথাটা বলা হচ্ছে, ঐক্যটা তো ভেতরে ভেতরে তাদের ছিল, এবং কারো কারো সঙ্গে সেটা তো খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সঙ্গে আছে। কিন্তু যখনই সরকারের পক্ষ থেকে ঐক্যের কথাটা বলা হয়, তখনই ধরে নিতে হয় যে তাদের ভেতরে কিন্তু একটা অনৈক্য তৈরি হয়ে গেছে এবং তারা ভয় পাচ্ছে। সে ভয়টা কিসের? সে ভয়টা হচ্ছে ওই যে জামাতের যে নেতা বলেছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। এতদিন আমরা শুনতাম সরকারের পক্ষ থেকে জাহিদুর রহমান বলতো, এখন দেখছি জামাতও বলতেছে। জামাত এতদিন বিএনপি আওয়ামী লীগ কার্ডটা খেলতে জামাতের বিরুদ্ধে, বোঝানোর চেষ্টা করতে আওয়ামী লীগ আসবে, তোমাদের উপর কিন্তু নির্যাতন নিপীড়ন হবে। আমরা যেটা রাশেদ নুরুকে বারবার বলতে দেখেছি, হ্যাঁ, আওয়ামী লীগকে এনে জামাতকে সাইজ করা হবে। তো এখন আমরা দেখছি যে ঠিক একই ভয়টা এখন
জামাত বিএনপিকে দেখাচ্ছে তারাও রাস্তা ছেড়ে দিবে আওয়ামী লীগের রাজনীতির জন্য। মনে করেন আসছে যে নির্বাচন, মানে স্থানীয় নির্বাচন আছে, সেখানে যদি আওয়ামী লীগের প্রার্থী থাকে, জামাতের প্রার্থী থাকে, এনসিপির প্রার্থী থাকে, বিএনপির প্রার্থী থাকে, বিএনপি কি সুবিধা করতে পারবে? রীতিমতো বিএনপির মুখোশ উন্মোচন হয়ে যাবে। রীতিমতো বিএনপি একেবারে ঠিক শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী শাসনের স্বরূপে ফিরে যাবে। যদি জামাত সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ ঠিক আছে আমরা প্রতিবাদ করব না, যদি এনসিপি বলে যে না আমরা আটকাবো না, আওয়ামী লীগ নির্বাচন করুক, পরিস্থিতি কিন্তু পাল্টায় যাবে। বিএনপি আবার জামাত এনসিপির পায়ে ধরতে বাধ্য হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দিলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। অনেকে মনে করে জামাত ক্ষতিগ্রস্ত হবে, জামাত ক্ষতিগ্রস্ত হবে না। জামাত তাদের যে অ্যান্টিবডি তৈরি করা সেটা তারা তৈরি করে রেখে দিয়েছে, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা আছে তাদের, যা ক্ষতি অতীতে করে ফেলছে। সরকারি দলে 15 বছর থেকে আওয়ামী লীগ যা করেছে এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারবে না। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আর আওয়ামী লীগের নাই। এখন যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে সবচেয়ে বড় ক্ষতিটা হবে বিএনপির। যদি জামাতের নেতাদের মধ্যে বিএনপিকে নাচানোর কোনো উদ্দেশ্য থাকে তাহলে অবিলম্বে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে ওয়েলকাম জানাবে। বিএনপিকে দৌড়ানি দেওয়ার জন্য, বিএনপিকে শিক্ষা দেওয়ার জন্য এখন জামাত এনসিপির উচিত আওয়ামী লীগকে বাংলাদেশে ঢুকতে দেওয়া, বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া। 1 মাসের মধ্যে বিএনপি আবার লেজ গুটিয়ে পালাবে, আবার গর্তে ঢুকবে। কারণ এখন যারা বিএনপি করছে, যারা এখন বিএনপিকে চালাচ্ছে, সে আওয়ামী লীগগুলো আবার সে শুরু করবে। আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে, বিএনপি নিঃশেষ হয়ে যাবে। বিএনপিকে তখন 2 দিক থেকে ধ্বংস করা হবে। এক হচ্ছে যারা এতদিন বিএনপির ভিতরে ঢুকেছে, যে মানে চরেরা, এতদিন যাদেরকে বিএনপিতে ঢুকতে সুযোগ দেওয়া হয়েছে, যারা বিএনপির প্রোগ্রামে ঢুকে জয় বাংলা স্লোগান দিয়েছে, তারা ভিতরের থেকে বিএনপির ক্ষতি করবে। আর আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে, ষড়যন্ত্র করবে। এইটা বিএনপি বুঝতে পারে বলেই যখনই জামাতের একজন নেতার মুখে, তাও মানে পত্রিকার মিসলিড, যে শাস্তির পর তা শাস্তিই তো হবে না, তাহলে আর আওয়ামী লীগের রাজনীতি কোত্থেকে আসবে? আগে শাস্তিটা হোক। তো সে শাস্তি কি বিএনপি দিতে পারবে? দিতে পারবে না। বিএনপির সেই হ্যাডম নাই, সে মেরুদণ্ড নাই। কারণ বিএনপির রাজনীতি এখন ট্যাকেল দিয়ে রাখতেছে অর্ধেক জামাত ইসলাম আর অর্ধেক আওয়ামী লীগ। বিএনপির রাজনীতিকে ঠেকিয়ে রেখেছে। গত 17 বছর বিএনপি একদম নিঃশেষ হয়ে গেছে। বিএনপি তার মন্ত্রিসভা পর্যন্ত সাজাতে পারছে না। একজন মন্ত্রী নেই যার কোনো সাফল্য আছে এই সরকারের আমলে। একজন মন্ত্রী নেই যে তার মন্ত্রণালয়কে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে। আমরা দেখলাম একটা জামাতের একজন নেতার একটা ঘোষণায় বিএনপি আবার ঐক্যের গান বাজানো শুরু করছে। বিএনপিকে সতর্ক থাকতে হবে। জামাতকে নিয়ে পলিটিক্স করতে গেলে এইসব রাশেদ নুরুকে দিয়ে জামাতের পায়ে কামড় দেওয়ালে, জামাতকে আঘাত করার চেষ্টা করলে, জামাতকে ব্যাশিং করলে, জামাত যদি একটু অধৈর্য হয়, স্রেফ একবারের জন্য যদি বলে দেয় যে ঠিক আছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক, আমাদের আপত্তি নাই, বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই রাজনৈতিক দলটার ভেতরে যা আছে সব সুবিধাবাদী লোক। এর বাইরে যারা বিএনপিকে পছন্দ করে তারা আবার জামাত ইসলামকেও পছন্দ করে, কারণ তারা ইসলাম পছন্দ করে। তারা যে কোনো মুহূর্তে জামাতের দিকে সমর্থন দেবে, যে কোনো মুহূর্তে বিএনপিকে সমর্থন দিতে পারে, আবার যে কোনো সময় তারা জামাতের দিকে ঘুরে যেতে পারে। এই বিএনপির রাজনীতি কিন্তু জামাতের মতো ক্যাডার ভিত্তিক না, শপথ ভিত্তিক না, স্তর ভিত্তিক না। দলের কর্মী হওয়া সব পার্সোনাল ইন্টারেস্ট। একজন ব্যক্তি, তার কিছু লোক থাকে, সে সেগুলোরে পালে। এক এমপির কথা বলছে, সে বলতেছে যে অন্তত 2 লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করেছে এই এমপি। তো তাকে মানুষ ভোট দেবে না, কাকে ভোট দিবে? অর্থাৎ ওই এমপি থাকলে তাকে ভোট দিবে, ওই লোক যদি দাঁড়ায়, ওই ব্যক্তি যদি দাঁড়ায় তাহলে তাকে ভোট দিবে মানুষ। এর বাইরে যদি কোনো ব্যক্তিকে বিএনপি ওখানে প্রার্থী দেয় তাহলে সে আর ভোট পাবে না। ব্যক্তি ইন্টারেস্ট। বিএনপির দলটা চলে এই ধরনের ব্যক্তি ইন্টারেস্টে।
অমুক ব্যক্তি অমুকদেরকে টেন্ডার পাওয়াই দিছে, কাজ পাওয়াই দিছে, এটা করে দিছে, ওটা করে দিছে, তার জন্য ভোট আছে। প্রত্যেকে তার নিজের ভোট পকেট তৈরি করে, দলের পকেট তৈরি করে না। সো এই দল কোনোভাবেই টিকে থাকবে না যদি আওয়ামী লীগ বাংলাদেশে প্রবেশ করে, এবং এই দলটা এটা জানে বলেই জামাতের একজন নেতার মিসলিডিং পত্রিকার সংবাদে তারা নড়ে চড়ে বসেছে। অতএব এত হ্যাডাম যারা নেয় তাদেরকেই চ্যালেঞ্জ দিচ্ছি, আওয়ামী লীগকে বাংলাদেশে আনেন, দেখে কয়েক ঘন্টা আপনারা বাংলাদেশে টিকে থাকতে পারেন। এই চ্যালেঞ্জ দিয়েই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।